এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। প্রায় 1 বছর কাল হতে চলল শেখ শাহজাহানের কাণ্ডের। তারপর একাধিক বিষয় নিয়ে কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মূলত সেখানকার মহিলারা তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। তারপর তাকে একেবারে নাটকীয় পদ্ধতিতে গ্রেপ্তারও করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে একাধিক ঘটনা ঘটে, আর সেই ঘটনার সময়কাল প্রায় 1 বছর হতে যায়। 1 বছর পর সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু উপস্থিত হয়েছিলেন তার কথা রাখতে। আজ শেখ শাহজাহানের আইনজীবী বিপ্লব গোস্বামী তিনি ঠিক কি জানালেন শোনাবো আপনাদের। কোন কেসে? শাহজাহান, আমি প্রশ্নটা বলি। হ্যাঁ, শেখ শাহজাহান এবং শেখ আলমগীরের জামিনের আবেদন সংক্রান্ত মামলায় আপনাদের কি সাবমিশন? আমরা গতদিনই সাবমিশন করেছিলাম ইন রেসপেক্ট অফ অ্যারেস্ট। কেন দেখা যাচ্ছিল এখানে 24 ঘন্টার ভিতরে শেখ শাহজাহানকে আদালতে তোলা হয়নি অ্যারেস্ট পর থেকে, যেটা পিএমএল অ্যাক্টের সেকশন 19কে ভায়োলেট করা আছে। এবং অদ্ভুতভাবে শেখ আলমগীরের ক্ষেত্রে ওনাকে অ্যারেস্ট করা হলো 10/4-এ, 12/4-এ ওনাকে এই কোর্টে প্রডিউস করা হলো এবং ওনার অ্যারেস্ট মেমোতে সই হলো 21/4-এ। এই দীর্ঘ 12/4 থেকে 21/4 পর্যন্ত উনি ইডি কাস্টডিতে থাকলেন অ্যাকর্ডিং টু দ্য পেপার উইদাউট অ্যারেস্ট। রিগার্ডিং প্রপার্টি রিলেটেডের আমার বিজনেস এবং ইয়েতে আমার সাবমিশন ছিল এবং আমি ডকুমেন্ট দিয়ে দেখিয়েছিলাম যে শেখ শাহজাহান হ্যাভিং মানে ট্রেড লাইসেন্স আছে ওনার, ইনকাম ট্যাক্স দেন, জিএসটি দেন এবং গভর্নমেন্টের সমস্ত ট্রানজাকশন ব্যাংকিং ট্রানজাকশন। সুতরাং এখানে কোনো ক্যাশ ট্রানজাকশন বা অন্য কোনো কোম্পানির কোনো, এবং সবকটা যে 3টে কোম্পানি আছে 3টে কোম্পানি ইট, তারপরে মাছ, এগুলো সবকটা কোম্পানির ভ্যালিড পেপার রয়েছে এবং উনি গভর্নমেন্টের ট্যাক্সও দেন। পরের দিকে যেটা আরেকটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে যে শেখ শাহজাহানের ক্ষেত্রে যে 21/2-তে ইসিআইআর করা হয়েছিল, তাতে যে 13টা এফআইআর দেখা গেছিল, তাতে ওনারা বলেছিলেন 2টো এফআইআরে চার্জশিট হয়ে গেছে। সেই 2টো এফআইআরের চার্জশিটে একটা এফআইআরের চার্জশিটে শেখ শাহজাহানের নাম নেই, আর আরেকটা এফআইআর নাম ছিল 2019 সালের এবং সেটা 2020 সালে ওই এফআইআরের চার্জশিট ইনভেস্টিগেশন শেষ হয়ে চার্জশিট হয়েছিল, সেখান থেকে উনি ডিসচার্জ হয়েছিলেন। পরে লার্নেড কোর্ট ওই মামলা থেকে ওনাকে অব্যাহতি দিয়েছিলেন প্রায়র টু ইসিআইআর। এবং নতুন যে ফেব্রুয়ারি মাসে যা যা হয়েছিল তার ভিতরে একটি কেসে ওনার নাম আছে, সেখানে কোনো ল্যান্ড গ্র্যাবিং বা কোনো এক্সটর্শনের কোনো কেস নেই। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, যে এফআইআরটা করা আছে সেই এফআইআরে এফআইআর মেকার এটাও বলেননি যে পার্টিকুলার কোনো টাকা পয়সা শেখ শাহজাহান ইয়ের কাছ থেকে, সেই এফআইআর মেকারের কাছ থেকে নিয়েছেন। এবং যে স্টেটমেন্টের উপরে দেখা গেল যে শেখ শাহজাহানকে এখানে অ্যাকিউজড করা হয়েছে একজন মহিদুল মোল্লা, সেই মহিদুল মোল্লারকে ইডি তার বাড়ি ঘর দৌড় সমস্ত কিছু অফিস সব সার্চ করেছিল এবং একটা ডায়েরি তার কাছ থেকে রিকভার করা হয়েছিল তার শ্বশুর বাড়ি থেকে। এই ডায়েরি সম্বন্ধে উনি একটা অ্যালিবি দিয়েছিলেন যে এই ডায়েরিটা শেখ শাহজাহানের, কিন্তু দেখা যাচ্ছে যে তারপরেও ইডি তার ব্যাংক স্টেটমেন্ট সিজ করেছিল এবং বিভিন্ন কোম্পানি সিজ করেছিল। এবং তাকে প্রভিশনাল অ্যাটাচমেন্ট, তার সমস্ত সম্পত্তি স্থাবর এবং অস্থাবর সম্পত্তিকে প্রভিশনাল অ্যাটাচমেন্ট করেছেন। সুতরাং শুধু একজনের স্টেটমেন্টের উপরে, এবং আরেকজন উইটনেস ভোলানাথ ঘোষ বলেছিলেন ওই ডায়েরিটা যখন ইডি দেখিয়েছিল তার স্টেটমেন্ট নেওয়ার সময় ভোলানাথ ঘোষ বলেছেন এই সম্পূর্ণ হাতের লেখা মহিদুল মোল্লার। কেন মহিদুল মোল্লা এবং ভোলানাথ ঘোষ একসময় একই সঙ্গে বিজনেস করতেন। আরো একটা বিষয় জানতে চাইবো, যেটা আপনি বলেছিলেন যে শেখ বিভিন্ন এফআইআর এ যে নাম রয়েছে সেই এফআইআর গুলোতে দুটো আলাদা নাম রয়েছে। শেখ শাহজাহান ওখানে অনেকজনই আছেন,
কিন্তু একজন মানুষকে চিহ্নিত করা হয় তার বাবার নাম এবং তার অ্যাড্রেস দেখে। এই সেকেন্ড শেখ শাহজাহান যিনি আছেন তিনি হচ্ছেন সন্দেশখালী থানার বাসিন্দা এবং তার বাবার নামও সম্পূর্ণ আলাদা। আর আমার মক্কেল যে শেখ শাহজাহান আছেন তিনি ন্যাজার থানার অন্তর্গত থাকেন। সুতরাং দুটো থানা, দুটো বাবার নাম সম্পূর্ণ আলাদা। ইডি স্বীকার করে নিয়েছেন ওটা, যে শেখ শাহজাহান অনেকেই আছে এবং এই দুটো ব্যক্তি আলাদা ব্যক্তি। তাহলে সেক্ষেত্রে শেখ শাহজাহানের বিরুদ্ধে কটি এফআইআর? বর্তমানে একটি এফআইআর আছে যেটা ইসিআইআর এ আছে, আউট অফ 13 এফআইআর। সেটা ইডি সাবমিশনে নিজেও স্বীকার করেছে। আর ইডি কি বললেন সাবমিশনে? আমার সাবমিশনে আরো ছিল যে শেখ শাহজাহান পঞ্চায়েতে নির্বাচিত ব্যক্তি, সুতরাং পঞ্চায়েতে নির্বাচিত ব্যক্তির ক্ষেত্রে ভারতীয় আইনের 197 ধারা লাগে। তার একটা চার্জ গঠন করার আগে তার স্যাংশন লাগে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছ থেকে। এই পার্টিকুলার ক্ষেত্রে ইডি কোনো অ্যাপ্লাইও করেনি এবং এই সম্বন্ধে সুপ্রিম কোর্টের একটি লেটেস্ট জাজমেন্ট আমি কোর্টকে দিয়েছিলাম। তাহলে অ্যারেস্ট হচ্ছে ইলিগাল, বিজনেস লিগ্যাল, কারোর ওনার বিরুদ্ধে কোনো ল্যান্ড গ্র্যাবিং বা এক্সটর্শনের অভিযোগ নেই, তাহলে একটি লোকের একটি ডায়েরির ভিত্তিতে উনি বর্তমানে কাস্টডিতে রয়েছেন। এবং আলমগীরের ক্ষেত্রেও, আলমগীর হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রাক্টর, তার গভর্নমেন্টের সমস্ত কাগজপত্র রয়েছে। গভর্নমেন্ট কোনো সময় বলেননি যে আমরা যে পেমেন্টটা করেছি সেই পেমেন্টটা ইললিগালি করেছি বা আলমগীর কাজ করেনি বা আলমগীর সাবস্ট্যান্ডার্ড মাল দিয়ে কাজ করেছে। সরকারি তরফে কোনো অভিযোগ নেই। সরকারি তরফে কোনো অভিযোগ। তারপরেও বিচারক কি বলছেন? এবং সবচেয়ে বড় কথা যে এই দুজনকেই একজন লোকের স্টেটমেন্টে আটক করা হয়েছে, অথচ এই মহিদুল মোল্লা এটাও স্বীকার করেছে যে শেখ আলমগীরের কাছ থেকে 4 লাখ টাকা নিয়েও বিজনেস শুরু করেছিল। এই যে এই বিষয়গুলো যেটা এক হচ্ছে অ্যারেস্টের পদ্ধতি, যেটা সেখানে ডেট ভুল হচ্ছে, নিয়ে গিয়ে রেখে দিয়েছে, সম্পূর্ণ সংবিধান বিরোধী, আইন বিরোধী, একদম আইন বিরোধী। সেই জায়গায় দাঁড়িয়ে তারপরেও বিচারক কি বলছে? বিচারক বলেছেন 6 তারিখে অর্ডারের 7 তারিখে অর্ডারের জন্য রেখেছেন। আমার মনে হয় যে বিচারক এগুলোর উপর চিন্তা ভাবনা করছেন। নিশ্চয়ই করবেন।